সম্ভবত লাস্ট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করে দিছিলাম, তাই না? ইকুয়েশন অফ কন্টিনিউটি আমাদের শেষ ছিল, তাই না? শুনতে পাচ্ছো? জি মিস। ইকুয়েশন অফ কন্টিনিউটি শেষ করা হয়েছিল না তোমাদের? জি মিস। আচ্ছা, এখন দেখো সবাই একটু খেয়াল করো, আমাদের কন্টিনিউটি ইকুয়েশন ফর সলিউশন অফ সিম্পল ফ্লো প্রবলেম, যদি একটা ডিরেকশনে ফ্লো হয় তাহলে আমাদের কিরকম কন্ডিশন হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কিরকম ছিল। আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি ছিল এরকম, ডেল্টা স্কয়ার এইচ বাই ডেল্টা এক্স স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার এইচ বাই ডেল্টা জেড স্কয়ার। এখানে এক্স বলতে তোমার হরাইজন্টাল ডিরেকশন আর জেড বলতে তোমার ভার্টিক্যাল ডিরেকশন। এখন এই জায়গায় দেখো তো কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে বলো তো, ফ্লোটা কোন ডিরেকশনে হচ্ছে? মিস ভার্টিক্যাল দিকে। ভার্টিক্যাল ডিরেকশনে। তাহলে এই হরাইজন্টাল ডেল্টা এক্স স্কয়ার এটা কি হওয়ার চান্স আছে? তাহলে কি আসার চান্স আছে? না মিস। নাই দেয়। তাহলে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন হবে ডেল্টা স্কয়ার এইচ বাই ডেল্টা জেড স্কয়ার ইকুয়াল টু 0। শুধু এতটুকু হবে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন, ডেল্টা স্কয়ার এইচ বাই ডেল্টা জেড স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, এটাকে যদি আমি সলভ করি তাহলে আমাদের কিরকম আসে দেখো, এইচ ইকুয়াল টু a1z প্লাস a2। এটা হচ্ছে আমাদের এই, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তোমার এরকম একটা সলভ আসে। এটা আমরা 9-10 থেকে করে আসতেছি, সো এটা আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখানে z কি, a1 কি, a2 কি, এগুলো একটু দেখে আসি আমরা। a1 আর a2 তো কনস্ট্যান্ট আমাদের, z h এগুলা কি একটু দেখো এখানে খেয়াল করে। সবার প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করব, মনোযোগ দিয়ে দেখো জিনিসটা। প্রথমে দেখো এখানে দুইটা সয়েল লেয়ার আছে, সয়েল লেয়ার 1, সয়েল লেয়ার 2, দুইটা সয়েল লেয়ার। এই যে সয়েল লেয়ার 1 এর পারমিয়াবিলিটি হচ্ছে k1, সয়েল লেয়ার 2 এর পারমিয়াবিলিটি হচ্ছে k2। ওকে, সো এখান থেকে এতটুকু ডিসটেন্স হচ্ছে আমাদের h1, ক্যাপিটাল h1। দেখো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল h1, মানে থিকনেসটা ক্যাপিটাল h1। এখান থেকে এতটুকু হচ্ছে ক্যাপিটাল h2, থিকনেসটা হচ্ছে আমাদের ক্যাপিটাল h2 তাহলে। ওকে, আর এইচটা হচ্ছে তুমি যে ডিরেকশনে তোমার আসলে তুমি ফ্লো মেজার করতে চাচ্ছ সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এইচ। ওকে, যেমন এখানে তুমি যদি এই ডিরেকশনে মেজার করতে চাও, এই যে এখানে এখানে তুমি একটা পিজোমিটার বসাবা, তাহলে পিজোমিটারের যে লেভেল আর তোমার আউটফ্লোর যে লেভেল সেটা হচ্ছে তোমার এইচ বা হেড। ওকে, এটা হচ্ছে একটা থিম আমাদের। তারপর সেকেন্ডটা হচ্ছে আমাদের দেখো, তোমার যখন ওয়াটারটা এখান থেকে ফ্লো করে এখানে আসতেছে, এখনো মনে করো সয়েল পার্টিকেলের ভিতরে পৌঁছায় নাই, এই কন্ডিশনে তোমার জেড কত? জেডটা কি? জেডটা হচ্ছে যেই পর্যায়ে তুমি তোমার হেড মেজার করতেছো সেটা হচ্ছে জেড। জেড মানে হচ্ছে তোমার ডেপথ। এইখানে তোমার জেড কত? এই যে এই জায়গায় তোমার জেড কত বলতে পারবা কেউ? জেড বলতে বুঝতেছি এই নিচ বরাবর যতটুকু ডেপথ সে নিচের দিকে নামতেছে, বা যেই পয়েন্টে আমি বের করতে চাচ্ছি। রেসপন্স করো সবাই, জেড তাহলে এই জায়গায় কত হবে? মিস জিরো না মিস? 0 হবে, রাইট, এখানে হবে 0। জেড এখানে কত হবে? এই যে এখানে, এখানে h1 না, ক্যাপিটাল h1, রাইট, এখানে হবে ক্যাপিটাল h1 প্লাস ক্যাপিটাল h2, এতটুকু। তার মানে জেডটা হচ্ছে যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে কে, ওয়াটারটা, সেটা হচ্ছে জেড। ওকে, আচ্ছা এইচ তো বললাম যেই লেভেলে মেজার করতেছো সেই লেভেলের সাথে আউটফ্লো, সেটা হচ্ছে আমাদের এইচ হেড। এখন দেখো তোমার ওয়াটারটা যখন একদম ইনিশিয়াল কন্ডিশনে আছে, মানে এখনো ওয়াটার সয়েলের মধ্যে পৌঁছায় নাই মনে করো, হ্যাঁ, তখন তোমার কি পানির লেভেলটা কোথায় আছে? এই যে এখানে পানির লেভেলটা এই জায়গায় আছে, তাই না? তার মানে তোমার যদি আমি বাউন্ডারি কন্ডিশন মনে করো চিন্তা করি, তাহলে তোমার জেডটা যখন 0, জেড যখন 0, ওকে, তার মানে জেড এখানে আছে, তখন হেড কত? মানে পানিটা তুমি কল ছেড়ে রাখছো মনে করো, তাহলে পানি তো এই নিচ পর্যন্ত এখনো যায় নাই, পৌঁছায় নাই, তাহলে তোমার হেড কত? h1 না? এই যে h1 না হেড, এখান থেকে এতটুকু নাকি? তোমার এইচ তাহলে কত হবে তখন? h1 হবে, এটা কি বুঝছো? জি মিস। আচ্ছা, এখন জেড মনে করো এই সয়েল লেভেল 1টাই অতিক্রম করলাম, মানে লাস্ট এই যে এই পর্যায়ে আছে, তাহলে জেড যখন, তাহলে h1 ক্যাপিটাল h1, জেড ইকুয়াল টু ক্যাপিটাল h1, তখন এইচটা কত বলো তো? ফিগার দেখে বলো।
পিজোমিটার তো দেয়া আছে, দেখো এই যে এখানে পিজোমিটার দেয়া আছে কত H2, এই যে এখানে পানির লেভেল, তো এখান থেকে এতটুকু হচ্ছে H2 ধরলাম আমরা, তাহলে H কত হবে তখন, H2 হবে, তাই না? জি মিস। বুঝছো এটা? এই সবাই কি এটা বুঝতে পারছো? মিস আরেকবার একটু বলো। আবার বলতেছি, দেখো এইটুকু থাকুক, আমি জাস্ট তোমাদেরকে এই যে এখান থেকে একটু মুছে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, লেখাটা থাকুক। প্রথমে আমাদের জেডটা নিয়ে আমরা চিন্তা করি। জেড যখন এই জায়গায় আছে, হ্যাঁ মানে জেড যখন 0, মানে পানি এখনো সয়েলের ভিতরে ঢুকে নাই মনে করো, পানি এখান থেকে কি সয়েলের মধ্যে পাস করে তারপরে হচ্ছে তোমার এই জায়গায় মনে করো যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটফ্লো, আর এটা স্যাচুরেটেড অবস্থায় আছে, এখন আছে, তো পানি তুমি আবার ছেড়ে রাখলা, হ্যাঁ, তো তোমার এটা হচ্ছে আউটফ্লো, এটা হচ্ছে ইনফ্লো। তোমার জেড এর ভ্যালু যখন 0, মানে পানি এখন এটার ভিতরে এই সয়েলের ভিতরে যখন প্রবেশ করে নাই, তখন তোমার জেড এর ভ্যালু 0। জেড এর ভ্যালু যখন 0, তখন ওয়াটার লেভেলটা কোথায় আছে, এখনো কিন্তু এই পানির লেভেলটা কিন্তু নিচের দিকে নামে নাই, এই পানির লেভেল কিন্তু এখনো টপেই আছে। তাহলে তোমার পানির লেভেল কোথায় থাকতেছে, হেড কত, এই H1 না? জি মিস। সেজন্য আমি লিখছি হেড হচ্ছে H1। আবার তোমার পানি মনে করো নিচের দিকে এই যে H1 ডিসটেন্স পর্যন্ত অতিক্রম করছে, এই যে এখানে যেখানে আমি স্পটলাইটটা রাখছি সেখানে হচ্ছে এখন তোমার পানির মনে করো একটা পার্টিকেল আছে, ঠিক আছে? তো এই পর্যায়ে দেখো এখানে পিজোমিটার বসানো আছে, পিজোমিটার বসায় তোমার এখানে হেডটা কত দেখানো হচ্ছে, H2 দেখানো হচ্ছে, ওকে? এই পানির এখানে এটা হচ্ছে H2 দেখানো আছে। তখন তো তোমার জেড যদি তোমার তখন H1 হয়, মানে এতটুকু দূরত্ব অতিক্রম করে, এই যে এখান থেকে এতটুকু মানে H1, তখন হেড কত H2, এই যে এখান থেকে এতটুকু, এই যে এতটুকু। এখন কি বুঝছো? জি মিস। আচ্ছা, এখন দেখো আমি যদি এখন চলে যাই আমাদের এইখানে, এই যে এই জায়গার মধ্যে যদি চলে যাই, এখানে দেখো তুমি এই কোয়েশ্চেনটাকে সলভ করে A1Z প্লাস A2 পাইলা। এখন A1 আর A2 তোমার যেহেতু এই দুটো জিনিস যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু তোমার কি করতে হবে, A1 আর A2 টা তোমার তাহলে বের করতে হবে, ঠিক আছে? তো A1 A2 কিভাবে বের করবো, তোমার দুইটা কন্ডিশন আমি এখানে লিখে দিচ্ছি একটু আগে, সেই দুইটা কন্ডিশন এখানে আমাদের বসানো হয়েছে। সো কম্বাইনিং ইকুয়েশন 8.7 and condition 1 টাকে তুমি 8.7 এ বসো, মানে z তোমার 0 হলে এই টার্মটুকু 0 হয়ে যাচ্ছে, তাই না? তখন তাহলে h ইকুয়াল টু কি থাকতেছে, h ইকুয়াল টু h1 হচ্ছে, এখানে h1 হয়ে যাবে, a2 ইকুয়াল টু তাহলে h1 হচ্ছে। এটা বুঝছো কিনা? জি মিস। সিমিলার ভাবে কন্ডিশন 2 টা তুমি এখানে বসাও, কন্ডিশন 2 টা বসালে z হচ্ছে h1 ক্যাপিটাল h1, তাহলে থাকতেছে কি a1 ক্যাপিটাল h1, h ইকুয়াল টু আবার h2, তাহলে h2 ইকুয়াল টু a1 ক্যাপিটাল h1 আর a2 ইকুয়াল টু একটু আগে বের করছি h1, এই যে a2 এর জায়গায় h1 টা বসাই দিব, দ্যাটস ইট। এটা জাস্ট মনে হয় না না বুঝছো কেউ, এটা তোমাদের জাস্ট লাইন বাই লাইন যেতে যেতে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর এটাকে তোমরা জাস্ট A1 কে বাম দিকে রাখলা, বাকি সবকিছুকে ডান দিকে নিয়ে গেলা। এখন সবগুলো ইকুয়েশনকে যদি আমি কম্বাইন করি, A1 এর জায়গায় আমরা তো A2 বের করেই ফেলছি, A2 হচ্ছে H1, আর A1 এর জায়গায় এটা বসালাম, তাহলে আমাদের ইকুয়েশন ছিল H ইকুয়াল টু A1 Z প্লাস H1, A1 এর জায়গায় এইটুকু বসালাম, ব্যাস। ইকুয়েশন 8.10 পর্যন্ত সবাই বুঝছো? জি মিস। আচ্ছা, এখন চলে যাই সয়েল লেয়ার নাম্বার 2। এখানে বাউন্ডারি কন্ডিশন কি হবে, এখানকার বাউন্ডারি কন্ডিশনটা একটু চিন্তা করতে থাকো। আমার একটা ফোন আসছে, আমি পিক করে আসতেছি, 1 সেকেন্ড।
হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছো? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, এই যে এখানে দেখো আমাদের সেকেন্ড লেয়ারের জন্য বাউন্ডারি কন্ডিশন কি হবে? সেকেন্ড লেয়ারের জন্য মানে কি, এখানে থাকবে একবার, এখানে থাকবে একবার। একবার জেড কত হবে? জেড একবার কত হবে বলো তো? জেড হচ্ছে একবার হবে আমাদের H1 নাকি? আরেকবার হবে কত? জেড ইকুয়াল টু আরেকবার কত হবে এখানে যখন থাকবে? বলো। H1 plus H2. H1 প্লাস H2, ঠিক আছে? সো জেড যখন H1, তখন বাউন্ডারি কন্ডিশন একটু আগে আমরা দেখছি, জেড যখন H1 থাকবে তখন H কত? H2। এটা আমাদের বের করাই আছে অলরেডি। এটা তো সেম, এটার লাস্ট লাইন আর এটার ফার্স্ট লাইন, মানে লেয়ার 1 এর লাস্ট লাইন আর লেয়ার 2 এর ফার্স্ট লাইন কিন্তু সেম। তখন হেড হচ্ছে আমাদের H2। আর আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই পর্যায়ে যখন তোমার জেড এর ভ্যালু H1 প্লাস H2, তখন তোমার ওয়াটার কিন্তু তোমার এই পাইপের মধ্যে চলে যাচ্ছে, তখন কিন্তু আর সয়েলের মধ্যে থাকতেছে না। তাহলে আমাকে বলো তো, তখন তোমার হেড ইকুয়াল টু কত হবে? সয়েলের মধ্যে কিন্তু পানি নেই, রাইট? তখন হেড হচ্ছে আমাদের 0 হবে, ঠিক আছে? হেড তখন আমাদের 0। এখন একই ভাবে একটু আগে যে ইকুয়েশনের মধ্যে আমরা বসাইছি, ইকুয়েশন 8.7, সেই ইকুয়েশনের মধ্যে আমরা এই দুইটা বাউন্ডারি কন্ডিশন আবার বসাবো, বসে আমরা ইকুয়েশনটা সলভ করব। দেখো, এই যে সয়েল লেয়ার 2 এর জন্য সেম ভাবে আমরা কি করব, কন্ডিশন 1 এর জন্য একবার বসাবো, কন্ডিশন 2 এর জন্য একবার বসাবো। সো আশা করি এই দুটো তোমরা বসাতে পারবা। এখানে আমি আসলে ইন ডিটেইলস আর বললাম না, এখানে জাস্ট তোমার ইকুয়েশনটা এদিক সেদিক করে তোমার জিনিসটাকে জাস্ট ফর্ম করা হয়েছে, আর কিছুই না, ঠিক আছে? ওকে, সো এখান থেকে আমরা তাহলে দেখো আমাদের কি থাকতেছে, A1H2 প্লাস H2, আর এটা কাটাকাটি চলে যাচ্ছে, আমাদের জাস্ট A2 এর জায়গায় এইটুকু বসাই দিছি। ওকে, জাস্ট দুইটা কন্ডিশন আমরা এই ইকুয়েশনটার মধ্যে, এই যে ইকুয়েশন 8.7 এ আমরা জাস্ট দুইটা কন্ডিশন বসাইছি আগের মতো। সো এটা কি পারবা তো নাকি? পারা যাবে? জি মিস। ওকে, তারপর দেখো আমাদের দেখো ইকুয়েশন 8.7, 8.11, 8.12 সবগুলো মিলায়ে আমরা হচ্ছে আমাদের তাহলে কি পাচ্ছি, H ইকুয়াল টু মাইনাস H1 বাই H2 ইন্টু Z প্লাস H2 ইন্টু 1 প্লাস H1 বাই H2। মানে কখন? সয়েল লেয়ার 2 এর জন্য। সয়েল লেয়ার 2 বলতে কিভাবে বুঝবো? H1 আর H1 প্লাস H2 এর মাঝখানে যদি Z টা থাকে তখন বুঝবো, ঠিক আছে? এখন আমরা আবার জানি কি Q ইকুয়াল টু আমাদের ফ্লো ইকুয়াল টু KIA, এটা আমরা জানি Q ইকুয়াল টু KIA। ওকে, সো দেখো KIA যদি হয় তাহলে হচ্ছে আমাদের KIA, আমাদের যেহেতু ফ্লোটা কিরকম হচ্ছে ভার্টিক্যাল ফ্লো, তাহলে Q ইকুয়াল টু Q1 প্লাস Q1 ইকুয়াল টু হচ্ছে আমাদের Q2। ওকে, সো আমরা তাহলে Q ইকুয়াল টু Q1, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। আবার Q ইকুয়াল টু আমরা জানি KIA, কে বসালাম লেয়ার 1 এরটা, A তো দুইটা লেয়ারের জন্য সেম থাকবে, πd²/4 যেহেতু হয়, আর I টা আমাদের এখানে চেঞ্জ থাকবে। I টা আমাদের বাউন্ডারি কন্ডিশন যেহেতু আমি বের করে ফেলছি, তাহলে বুঝতেছি I কত হবে, হেড লস কত, H1 মাইনাস H2 ডিভাইডেড বাই কতটুকু ডিসটেন্স অতিক্রম করছে লেয়ার 1 এর জন্য, H1, লেয়ার 2 এর জন্য সেম ভাবে H2 দূরত্ব অতিক্রম করছে এবং আমাদের হেড ডিফারেন্স হচ্ছে H2 মাইনাস 0। এইটুকু আমরা জাস্ট বসায় রাখলাম। সো আমরা এই ইকুয়েশনটা ইকুয়াল টু এই ইকুয়েশনটা, এই দুইটা থেকে আমাদের ডিরেক্টলি একটা ইকুয়েশন এখানে লিখছে, এই যে এই ইকুয়েশনটা। সো এটা কিভাবে আসলো এটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। এটা জাস্ট ইকুয়েশনটাকে ডানে বামে নিয়ে একটু রিঅ্যারেঞ্জ করে এই ইকুয়েশনটা আসে, এটা করে দেয়া আছে, তোমরা এটা দেখে নিও। ওকে, ইকুয়েশন 8.14 টা কিভাবে আসছে সেটা তোমাদের এখানে দেয়া আছে। সো এখন দেখো ইকুয়েশন 8.14 কে তুমি যদি ইকুয়েশন 8. এই যে 10 এর এখানে যদি তুমি যদি সাবস্টিটিউট করে দাও, এই যে প্রতিস্থাপন করে দাও, তাহলে তোমার ইকুয়েশনটা আসলে এরকম দাঁড়ায়, ঠিক আছে? সো তোমাদের আসলে কি করতে হবে, লাস্ট পর্যন্ত গিয়ে তোমার এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, মানে বিশেষ করে ইকুয়েশন 8.15, ইকুয়েশন 8.16, এই দুইটা তোমার ম্যাথ করতে কাজে লাগবে, ঠিক আছে? সো এটা কিভাবে আসলো এটা আসলে অনেক লেন্দি, এটা তোমাদের আসলে দরকার নাই। জাস্ট তোমরা মনে রাখবা ইকুয়েশন 8.10 তে তুমি যদি এটা বসাও, তুমি চাইলে করে দেখতে পারো, তাহলে আমার এটা আসে। এটা আসে কখন? যখন তোমার জেডটা এই যে 0 থেকে H1 এর মাঝামাঝি থাকে বা H1 এর সমান থাকে, ঠিক আছে? আর জেডটা যখন লেয়ার 2 তে চলে যাবে,
ওকে, লেয়ার 2 তে যখন চলে যাবে তখন তোমার এই ইকুয়েশনটা তুমি h ইকুয়াল টু বসাবা, মানে যেই লেভেলে হেড বের করতে যাচ্ছ সেই লেভেলে হেড ইকুয়াল টু কত হবে, বুঝতে পারলাম? জি মিস। ওকে, এখন দেখো একটা ম্যাথ আছে এখানে। ম্যাথটা দেখো, এই একটু আগে যে ফিগারটা দেখলাম সেই ফিগারেরই একটা ম্যাথ। এই ফিগার 8.2 এর 2 অনুযায়ী তোমার কি কি দেয়া আছে, h1 ইকুয়াল টু 12 ইঞ্চি, h2 ইকুয়াল টু 20 ইঞ্চি। এখানে h1 আর h2 বলতে আমরা কি বুঝতেছি বলো তো? কি বুঝতেছি, h1 টা কি? মিস ওই যে ইলিভেশনের হেডটা না মিস, জেড। h1 হচ্ছে আমাদের, না h1 আর h2 হচ্ছে আমাদের দুইটা লেয়ারের থিকনেস। এই যে দেখো, যে দুটো লেয়ারের থিকনেস, h1 হচ্ছে থিকনেস, h2 হচ্ছে থিকনেস, z টা হচ্ছে আমাদের এলিভেশন। তুমি ঠিকই বলছো, z হচ্ছে আমাদের এলিভেশন, কিন্তু দুটো লেয়ারের থিকনেস হচ্ছে, একটা দেয়া আছে 12 ইঞ্চি, একটা দেয়া আছে 20 ইঞ্চি। আর z কত দেয়া আছে একটু দেখে আসি, z টা কত, 8 ইঞ্চি দেয়া আছে, z হচ্ছে 8 ইঞ্চি। তার মানে z টা কোথায় থাকবে বলো তো, ফিগার দেখে বলো। মিস দুইটা লেয়ারের মাঝামাঝি। এইটা হচ্ছে 12 ইঞ্চি, এটা হচ্ছে 20 ইঞ্চি মনে করো। সো z হচ্ছে 8 ইঞ্চি, তাহলে কোন লেয়ারের মাঝখানে থাকবে? z 8 ইঞ্চি হলে এখানে থাকবে মনে করো। জি তাহলে মিস। লেয়ার 1 এ থাকবে না লেয়ার 2 তে থাকবে? লেয়ার 1 মিস। লেয়ার 1 এ থাকবে, রাইট। তার মানে z টা হচ্ছে 0 থেকে h1 এর মাঝামাঝি কোথাও একটা আছে, ঠিক না? তাহলে আমি কোন ইকুয়েশনটা দিয়ে আমার সলভ করব? আচ্ছা, এখানে আমার ঠিক পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই জন্য মাঝখানে একটু নয়েজ আসতে পারে। এখন বলো তো আমি কোন ইকুয়েশনটা দিয়ে কাজ করব? আমার হেড যে বের মিস করব 8.1। 8.15 দিয়ে, তাই না? এটা দেখে বুঝবো, ঠিক আছে? জি ওকে, তার মানে আমরা 8.15 ধরে কাজ করবো। যে 8.15 টা আমি এখানে লিখছি। আর কি কি দেয়া আছে দেখো, K1 দেয়া আছে। যেহেতু তোমার দুইটা সয়েল লেয়ার, তাহলে তোমার K2 টা বের করতে হবে। বুঝতেছো, K1 আছে, K2 টা বের করতে হবে। ডায়ামিটার দেয়া আছে, ডায়ামিটার থেকে কি বের করা যাবে? মিস এরিয়াটা বের করতে এরিয়া হবে। বের করা যাবে। ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো, মানে কিউ বের করতে হবে, ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য 2 লেয়ার সয়েল, ইঞ্চ কিউব পার আওয়ারে বের করতে হবে। ওকে, ইঞ্চ কিউব পার আওয়ারে। যদি তোমার কোনো কিছু যে সেকেন্ডে আছে, সেকেন্ডটাকে তুমি আওয়ারে কনভার্ট করে নিয়ে যাবা, দ্যাটস ইট, সিম্পল একটা ম্যাথ এটা। ওকে, রেট অফ ফ্লো বলতে কিউ, কিউ ইকুয়াল টু আমরা জানি কে আই এ। তার মানে তোমার কে লাগবে, K1 জানো, K2 টা তোমার বের করতে হবে। এরিয়া তুমি বের করতে পারবা কিভাবে, পাই ডি স্কয়ার বাই 4 করে। আইটা তোমার বের করতে হবে, দ্যাটস ইট। ওকে, তুমি আমরা 8.15 টা তাহলে বসালা, যেহেতু তোমার জেড টা 8, তাহলে এটা সয়েল লেয়ার 1 এ আছে, তাহলে 8.15 আমাদের জন্য ভ্যালিড। সো এখানে আমরা ইকুয়েশনের মধ্যে সবগুলো ভ্যালু আমরা বসালাম। এখানে সব জানি, K2 টা জানি না, একটু সিম্পলিফাই করে আমরা এখানে K2 টা বসাতে পারবো। সো K2 ইকুয়াল টু আমাদের বের হয়ে গেছে। K1 জানো, K2 জানো, এটা কি ভার্টিক্যাল ফ্লো হচ্ছে না নাকি হরিজন্টাল ফ্লো হচ্ছে? মিস ভার্টিক্যাল। ভার্টিক্যাল ফ্লো হচ্ছে। তাহলে ভার্টিক্যাল ফ্লো থেকে আমরা কিন্তু জানি আমাদের ইকুয়েশনটা কি ছিল, K ইকুইভ্যালেন্ট কত হবে, h1 প্লাস h2 ডিভাইডেড বাই h1 বাই k1 প্লাস h2 বাই k2। এটা আমরা পারমিয়াবিলিটি থেকে দেখে আসছিলাম, মনে আছে? পারমিয়াবিলিটি থেকে যে দেখে আসছিলাম আমরা। জি মিস। সো সেখান থেকে আমরা জাস্ট কে টা বের করলাম, ইঞ্চ কিউব, ইঞ্চ পার সেকেন্ডে আছে, ইঞ্চ পার আওয়ারে নিয়ে গেলাম সোজা। তারপর হচ্ছে এ বের করলাম, পাই ডি স্কয়ার বাই 4। তো আমরা আবার জানি কিউ ইকুয়াল টু কে আই এ, কে বের হয়েছে, এ বের হয়েছে, আইটা কত, আইটা বের হবে আমাদের আমাদের টোটাল যে থিকনেস সেইটা ডিভাইডেড বাই, না সরি, টোটাল থিকনেস আর আমাদের হেড কত, h1। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম হেড হচ্ছে h1, আমরা h1 বসালাম, আর আমাদের h1 প্লাস h2 হচ্ছে আমাদের দুটো থিকনেস। সেখান থেকে আমরা আই পেলাম, আইটা বসাই দিলাম, তাহলে আমাদের কি বের হয়ে গেল, কিউ বের হয়ে গেল, ইঞ্চ কিউব পার আওয়ারে বের হয়ে গেল। খুবই সোজা একটা ম্যাথ, ঠিক আছে? ম্যাক্সিমাম ব্যাক ক্যালকুলেশন আসতে পারে, বুঝছো সবাই? জি মিস। ওকে, এখন আসো আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের ফ্লো নেট। এটা সবাই খুবই মনোযোগ দিয়ে দেখো, এটা খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের জন্য। যে কোনো ভাইভাতে জিজ্ঞেস করে যে ফ্লো নেট বলতে তুমি কি বুঝো, ঠিক আছে? ফ্লো নেটটা কি, এটা কিন্তু আমাদের অনেক সময় জিজ্ঞেস করে। ফ্লো নেট কি, ফ্লো লাইন কি, ইকুইপোটেনশিয়াল লাইন কি, এগুলা তোমার অবশ্যই 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 জানতে হবে। সো আমরা দেখি ফ্লো লাইন কি। ফ্লো লাইন সম্পর্কে ডেফিনেশনটা তোমাদের আসলে ওভাবে বইয়ে অত ভালো করে দেয়া নাই, ঠিক আছে? আমি তোমাদেরকে খুব গোছায় জিনিসগুলো লিখে দিছি, কারণ এই জিনিসগুলো তোমার সারা জীবনই লাগবে। যে কোনো চাকরির পরীক্ষা দিতে যাও, তোমার থিওরি আকারে আসে, যে কোনো ভাইবা দিতে যাও, তোমাকে ভাইবাতে খুব কমন কোশ্চেন, জিওটেক থেকে ধরতে গেলে খুব কমন কোশ্চেন হচ্ছে এইটা।
ঠিক আছে? তো ফ্লো লাইনটা কি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। ফ্লো লাইন ইজ আ লাইন along which a water particle will travel from upstream to the downstream side in the permeable soil medium. তার মানে এটা বুঝতেই পারতেছো এটা একটা লাইন, ঠিক আছে? একটা সয়েল পার্টিকেল যে লাইন ফলো করে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে যায় সেই লাইনটাই ফ্লো লাইন। একটা পারমেবল সয়েল মিডিয়ামের মধ্যে দিয়ে একটা সয়েল পার্টিকেল যে লাইনটা ফলো করে যায়, মনে করো একটা সয়েল পার্টিকেল, মনে করো একটা ওয়াটার পার্টিকেল, ওয়াটার পার্টিকেলটা এই লাইনটা ফলো করে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে যাচ্ছে, যে লাইনটা ফলো করে যাচ্ছে সেই লাইনটাই হচ্ছে ফ্লো লাইন। এটার আরেকটা নাম হচ্ছে স্ট্রিম লাইন, ঠিক আছে? ফ্লো লাইনের আরেক নাম স্ট্রিম লাইন। অনেক সময় পরীক্ষা আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রিম লাইন, তখন তুমি ফ্লো লাইনের ডেফিনিশন দিবা কিন্তু। অথবা এটা আরেকটা নাম হচ্ছে শাই লাইন। এই সাইনটা সম্পর্কে তোমরা আশা করি সবাই পরিচিত। তার মানে ফ্লো লাইনকে বলতে পারি স্ট্রিম লাইন বা শাই লাইন। ইট বেসিক্যালি ইন্ডিকেট দ্য ফ্লো পাথ। একটা ওয়াটার পার্টিকেলের ফ্লো পাথ বা ফ্লো ডিরেকশনটা আসলে বোঝায় ফ্লো লাইনটা। বুঝতে পারলা ডেফিনিশনটা? জি মিস। ওকে, এখন দেখো তোমাদেরকে ফিগারটা দেখে। ফিগারটাতে আমি আসলে খুব ক্লিয়ারলি তোমাদেরকে দেখাইছি, তোমাদের কিন্তু এরকম এত ক্লিয়ারলি কোথাও কোনো ফিগার তুমি দেখবা না, তোমার বুঝে নিতে হবে। সো এই ফিগারটা একটু মনোযোগ দিয়ে দেখো, এইটা যদি বুঝো, যে কোনো ফ্লো লাইন তোমাকে দেয়া হোক না কেন, যে কোনো ফ্লো নেটের ফিগার যদি তোমাকে দেয়া হয় তুমি পারবা, ঠিক আছে? তো এখানে দেখো ব্লু কালার দিয়ে আমি যেই লাইনগুলো দেখাচ্ছি, যে লাইনগুলো ইন্ডিকেট করছি, সেই লাইনগুলোই হচ্ছে ফ্লো লাইন। এখন আমার কোনটা আপস্ট্রিম কোনটা ডাউনস্ট্রিম? কোনটা আপস্ট্রিম বলো তো? বাম দিকেরটা না ডান দিকেরটা? মিস বামেরটা। বামেরটা। এই বেশি লেভেলের ওয়াটার থেকে কম লেভেলের ওয়াটার দিকে যাবে, স্বাভাবিক ব্যাপার। কম থেকে বেশির দিকে আসার চান্স নাই। যদি এই পাশে বেশি থাকতো তাহলে এই বরাবর ফ্লো হতো, যেহেতু এদিকে বেশি সো এই বরাবর হচ্ছে আমাদের, মানে এটা আপস্ট্রিম এটা ডাউনস্ট্রিম। সো একটা ওয়াটার পার্টিকেল মনে করো এই লাইন বরাবর পাস করতেছে, পাস করে এখানে যাচ্ছে, মাঝখানে একটা শীট পাইল আছে। শীট পাইল তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে দেখাইছি। শীট পাইলটা কি দুই সাইডে দুইটা লেভেলের ওয়াটার মেইনটেইন করা যায়, বা যে কোনো কিছু ওয়াটার সারফেস বলো, গ্রাউন্ড সারফেস বলো, যে কোনো কিছু মেইনটেইন করা যায়। ওকে, তাহলে দেখো আমাদের ফ্লো লাইনটা হচ্ছে এই ব্লু কালারের লাইনগুলো, এগুলো হচ্ছে আমাদের ফ্লো লাইন, এই যে এগুলা। সো প্রথমে দেখে বুঝতেছো এইটা একটা ফ্লো লাইন, এইটা আরেকটা, এবং এটা আরেকটা। তিনটা ফ্লো লাইন দেখেই বোঝা যাচ্ছে। এবং বাই ডিফল্ট আরো দুইটা ফ্লো লাইন থাকে, এগুলো থাকবেই। সেই দুইটা ফ্লো লাইন কোনটা? এই যে তোমার শীট পাইল আছে, শীট পাইলের গা ঘেঁষে একটা ফ্লো লাইন থাকে, এই যে এ সি ডি, এই লাইন বরাবর একটা ফ্লো লাইন থাকবে বাই ডিফল্ট। এটা তোমাকে সবসময় দেখবা না, এটা এটা তোমাকে দেখাই দেওয়া হবে না কখনো, তোমার ধরে নিতে হবে এখানে একটা ফ্লো লাইন আছে। এবং আরেকটা ফ্লো লাইন কোথায় থাকে? মনে করো এটা হচ্ছে পারমিয়েবল লেয়ার, এটা হচ্ছে ইমপারমিয়েবল লেয়ার। মনে করো এই জায়গাটা হার্ড কোনো ক্লে পার্টিকেল মনে করো আছে, বা হার্ড সয়েল আছে, যেখানে তোমার ওয়াটার ঢোকার কোনো চান্স নাই, বা হার্ড রক আছে এই জায়গায়। সো এই লাইনের উপরে, এই লাইন বরাবর যে একটা লাইন থাকবে সেটাকে আমরা বলে থাকি ফ্লো লাইন। তাহলে বাই ডিফল্ট কোন দুইটা? বাই ডিফল্ট হচ্ছে 1 আর 5, এই দুইটা হচ্ছে আমাদের ফ্লো লাইন, থাকবেই থাকবে। বুঝতে পারছো কি বলছি? মনে করো এটা একটা শীট পাইল, আমি জাস্ট তোমাদেরকে বলি। এখানে ফ্লো লাইন কয়টা আছে বলো তো? যেখানে মাঝখানে একটা শীট পাইল আছে, এখানে কয়টা ফ্লো লাইন থাকবে বলো তো? কি মনে হয়? মিস চারটা না? চারটা তো দেখতে দেখা যাচ্ছে, যে একটা দুইটা তিনটা চারটা ফ্লো লাইন দেখতে পাচ্ছি। বাই ডিফল্ট আরো দুইটা থাকে না? কোথায় কোথায় থাকে? একটা হচ্ছে এই বরাবর থাকবে, আরেকটা হচ্ছে যে শীট পাইল বরাবর থাকবে। বুঝতে পারছো? এখানে তো তোমাদেরকে আমি দেখাই দিছি জিনিসটা, বাট তোমাকে তো পরীক্ষার সময় দেখা দেওয়া থাকবে না, বা বইয়ে তোমরা যে ফ্লো লাইনটা দেখবে, বা এই ফিগারটাই বইয়ে কিন্তু দেয়া আছে কোথাও, কিন্তু এটার সাথে যে একটা ফ্লো লাইন আছে এটা কিন্তু দেখানো নাই। বাট এটা তোমার বুঝে নিতে হবে যে এখানে তোমার একটা ফ্লো লাইন অবশ্যই থাকবে। এখানে তার মানে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখানে তাহলে কয়টা থাকবে? বলো এখানে কয়টা থাকবে? মিস এখানে 6টা থাকবে না? 6টা থাকবে, হ্যাঁ রাইট, এখানে 6টা থাকবে।
ঠিক আছে, তাহলে ফ্লো লাইনটা কি বুঝছো সবাই? জি মিস। ওকে, এখন আসি ইকুইপটেনশিয়াল লাইন। ইকুইপটেনশিয়াল লাইন কি খুব খেয়াল করে দেখো। ইকুইপটেনশিয়াল লাইন হচ্ছে তোমার ফ্লো লাইন যে আছে, ফ্লো লাইনের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন থাকে। মনে করো এটা ফ্লো লাইন, ফ্লো লাইনের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা থাকবে এই লাইনটাকে আমরা বলি হচ্ছে ইকুইপটেনশিয়াল লাইন। ঠিক আছে, ইকুইপটেনশিয়াল লাইন। এই যে 1 2 3 4 5 এই 5টা ফ্লো লাইনের সাথে ইকুইপটেনশিয়াল লাইনগুলো পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, এবং এই যে গ্রিন কালার দিয়ে আমি যে লাইনগুলো দেখাচ্ছি এই লাইনগুলো হচ্ছে তোমার ইকুইপটেনশিয়াল লাইন। তোমাদের অনেক সময় কনফিউশন হতে পারে যে ফ্লো লাইন যেমন এটাকে একটা লাইন দেখতেছি, এটাকে একটা লাইন দেখতেছি, কিন্তু এগুলো আবার আলাদা আলাদা কেন? এগুলো আলাদা কেন দেখো, এই যে এই লাইনটা এটা একটা আলাদা লাইন, এই লাইনটা কিন্তু আরেকটা আলাদা লাইন। 2 নাম্বার লাইন আর 6 নাম্বার লাইন কিন্তু আলাদা লাইন, মাঝখানে শীট পাইল দিয়ে কিন্তু ডিভাইড করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই ইকুইপটেনশিয়াল লাইন হচ্ছে এমন একটা লাইন যে লাইনটা ফ্লো লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর থাকবে। আর এখানে যদি তুমি পিজোমিটার স্থাপন করো, এই জায়গায় মনে করো তুমি পিজোমিটার বসাচ্ছ, পিজোমিটার বসাচ্ছ মানে এখানে তুমি এখানে একটা পিজোমিটার বসালা, করো এখানে একটা পিজোমিটার বসালা, এখানে একটা পিজোমিটার বসালা, এই যে এই লাইন বরাবর একটা পিজোমিটার বসালা। পিজোমিটার বসানোর পরে কি হয়, আমরা হেড দেখতে পাই না নাকি? জি মিস, প্রেসার হেডটা। হ্যাঁ, সেই হেডটা আমরা দেখতে পাবো। তো যেই হেড দেখতে পাবো, মনে করো এখানে হেডটা দেখতে পেলাম এই এতটুকু পর্যন্ত, এইখানেও এই লাইন বরাবর যে কয়টা পিজোমিটার বসাবা, মানে এই লাইনের উপরে যে কয়টা পিজোমিটার বসাবা সেই কয়টা পিজোমিটারের হেড সমান থাকবে। মানে তুমি হেড সমান দেখবা, এই যে এখান থেকে এতটুকু তাহলে সেম, এখান থেকে এতটুকু সেম, এক্স্যাক্টলি সেম লাইন বরাবর থাকবে। বুঝতে পারলাম? জি মিস। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি জি, মিস মিস। শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা দেখো যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে তুমি এই যে ইকুইপটেনশিয়াল লাইনের উপরে যে কয়টা পিজোমিটারই বসাও না কেন সেগুলো সমান হেড দেখাবে, এক্স্যাক্টলি সমান হেড। আবার তুমি যদি এই লাইনের উপরে না করে আবার যদি এই লাইনের উপরে একটা পিজোমিটার বসাতা, মনে করো এখানে একটা পিজোমিটার বসাচ্ছ তুমি, এটার হেড কিন্তু আবার ডিফারেন্ট হবে। এটা হেড কিন্তু যেহেতু এটা নিচের দিকে, এটার হেড কিন্তু আরেকটু কম হবে। মনে করো যেহেতু তোমার হেডটা ফল করতেছে, এটার নাম হচ্ছে পটেনশিয়াল ড্রপ, এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। বাট এটা জেনে রাখো যে এই লাইন বরাবর যে কয়টা পিজোমিটার তুমি ড্র করবা সবগুলা সেম, সবগুলার হেড সেম লেভেলে থাকবে, একদম সেম লেভেলে থাকবে এই লাইনের উপর যে কয়টা পিজোমিটার বসাবা। বুঝছো? জি মিস, মানে কি মিস একই ইকুইভ্যালেন্ট লাইনের উপরে যতগুলো পিজিমিটার বসানো হবে সবগুলোর প্রেসার হেড সমান। সমান হবে, রাইট, সবগুলো প্রেসারের সমান হবে। সমান বলতে কতটুকু প্রেসারের তুমি দেখবা, তুমি তো তোমার এইটার উপরে তুমি চিন্তা করবে, এই যে এখান থেকে এতটুকু চিন্তা করবা, নিচে তো তোমার এটা যেমন একটু বেশি, বাট উপরে তোমার এই যে এই লেভেলটা সেম থাকবে, এই যে এই লেভেলটা প্রেসার হেডটা আমরা কতটুকু মেজার করবো, এখান থেকে মনে করো এতটুকু মেজার করবো, সেটা কিন্তু সেম থাকবে। বুঝছো? জি মিস। ওকে, সেই হচ্ছে আমাদের ইকুইপটেনশিয়াল লাইন। এখন আমি একটু তোমাদেরকে ডেফিনেশনটা দেখাই। দেখো, an equipotential line is a line along which the potential head at all points is equal. Potential head at all point, যতগুলা হেড তুমি নিবা সবগুলা পয়েন্টের হেড তোমার ইকুয়াল হবে। If piezometers are placed at different point along an equipotential line, the water level will rise to the same elevation in all of them. মাত্র যেটা দেখালাম, ওয়াটার লেভেলটা সেম এলিভেশনে থাকবে। ইট ইজ অলসো কল্ড
ফাই লাইন, এটার নাম যেমন স্ট্রিম লাইন, এটার নাম কিন্তু ফাই লাইন, ঠিক আছে? স্ট্রিম লাইন বা শাই লাইন, এটার নাম হচ্ছে ফাই লাইন। আচ্ছা, ইট বেসিক্যালি কানেক্ট দ্য পয়েন্টস অফ ইকুয়াল হেড। ইকুয়াল হেডের যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টগুলো বেসিক্যালি এটা কানেক্ট করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকুইপটেনশিয়াল লাইন। এটা তোমাদেরকে অলরেডি আমি বলে দিছি, ডেফিনেশনটা খুব গোছায় লেখা আছে, বইয়ে একটু গোছানো থাকে, মানে নাও থাকতে পারে, বেসিক্যালি বিএম দাসের বই অতটা গোছানো নাই। সো তোমরা এখান থেকে পড়বা, আমি যে স্লাইডটা প্রোভাইড করে দিছি সেখান থেকে পড়বা। এটা তো তোমাদের মনে হয় ক্লাসরুমে দিয়ে দিছি, তাই না? এটা দিছি জি না মিস। ক্লাসরুমে? ওকে। আচ্ছা, এখন দেখো ফ্লো নেটটা কি। ফ্লো নেটটা দেখে আমরা শেষ করে দিচ্ছি। ফ্লো নেটটা হচ্ছে এই যে তোমার ফ্লো লাইন আছে, ইকুইপটেনশিয়াল লাইন আছে, কিছু ফ্লো লাইন, কিছু ইকুইপটেনশিয়াল লাইন। এই যে কিছু ফ্লো লাইন আর ইকুইপটেনশিয়াল লাইন নিয়ে আমি যে ফিগারটা দেখলাম, এই জিনিসটাকে যে একত্রে ফ্লো লাইন আর ইকুইপটেনশিয়াল লাইন মিলে যে একটা ফিগার ক্রিয়েট হচ্ছে বা যে একটা গ্রাফ ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমরা বলবো ফ্লো নেট। ওকে, কি বলা হচ্ছে দেখো, এই কম্বিনেশন অফ নাম্বার অফ ফ্লো লাইন, কিছু ফ্লো লাইন থাকবে এন্ড কিছু ইকুইপটেনশিয়াল লাইন থাকবে, ইজ কল্ড এ ফ্লো নেট। সিম্পল, একদম সিম্পল জিনিস, ঠিক আছে? তো কি বলা হচ্ছে দেখো, ফ্লো নেটস আর কনস্ট্রাক্টেড ফর দ্য ক্যালকুলেশন অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো। ফ্লো নেটটা কি করে, কিভাবে কনস্ট্রাক্ট করা হয়? ক্যালকুলেশন অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো এবং এলিভেশন অফ হেড ইন দা মিডিয়া। এই ফ্লো নেটটা আমরা কেন ইউজ করব? বেসিক্যালি এটা আমরা ইউজ করব গ্রাউন্ড ওয়াটার ফ্লো কতটুকু হচ্ছে সেটা মেজার করার জন্য, আবার আমাদের হেড কতটুকু হচ্ছে সেটা বের করার জন্য আমরা মেজার করতে, মানে আমরা বেসিক্যালি ফ্লো নেটটা মেজার করি। ফ্লো নেট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ল্যাপলাস ইকুয়েশন। ল্যাপলাস ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা পড়ে আসছি, এই যে আমাদের সি পেজের প্রথম ক্লাসে আমরা পড়ে আসছি, সেই ল্যাপলাস ইকুয়েশন অফ কন্টিনিউটির একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের ফ্লো নেটটা। বুঝছো? জি মিস। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এতটুকু পর্যন্ত রাখি। আর সিআর আমাকে বলবা যে কবে এক্সট্রা ক্লাসটা তোমরা করতে পারবা, ঠিক আছে? 2 সেকশন একসাথে করো। জি মিস।